নমস্কার সবাইকে। শ্রুতিস অকেশনাল ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি, আমি তো বেশ অনেকগুলো হারমোনিয়াম টিউটোরিয়ালের ভিডিও দিই, তো অনেকেই আপনারা ফোন করে বলেন যে একটু গানেতে ঠাট সম্পর্কে একটু একটা ভিডিও দিতে বা তার একটা আলোচনা করতে। তো তাই ভাবলাম যে আজকে একটু ছোট্ট করে ঠাট বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। রবীন্দ্রসঙ্গীতে ঠাট খুব গুরুত্বপূর্ণ। ঠাট কি? ঠাটের একটা অল্টারনেটিভ নাম আছে, তাকে মেলও বলা হয়। ঠাট হলো শাস্ত্রীয় সঙ্গীতের এক ধরনের সাঙ্গীতিক প্রকাশ, যা মূলত রাগ সঙ্গীতকে শ্রেণীবদ্ধ করেছে। এই ঠাট থেকেই কিন্তু আমাদের রাগের উৎপত্তি হয়। তাই বলা যায় ঠাট হলো এক বিশেষ শ্রেণীর স্বর সমগ্র। তাহলে দেখে নেওয়া যাক আমাদের ঠাট কটি রয়েছে। আমাদের ঠাট রয়েছে 10টি, কিন্তু আমাদের 12টা স্বরের 7টি যে ক্রমিক স্বর রয়েছে, সেই 7টি ক্রমিক স্বর কি? সা রে গা মা পা ধা নি, আবার পুনরায় সা। তাহলে এই যে সা থেকে নি পর্যন্ত এই যে 7টি ক্রমিক স্বর, প্রত্যেকের কিন্তু কোমল স্বর রয়েছে। কটা কোমল স্বর রয়েছে? না, কোমল স্বর রয়েছে আমার 4টে। সা কোনো কোমল স্বর নেই। রে রে কোমল স্বর রয়েছে রে। গা গা গায়ের কোমল স্বর রয়েছে। আর কি রয়েছে? শুদ্ধ মা, এবং তার যে কোমল রূপটা তাকে আমরা বলি করিমা, তাই তো? আর পায়ের কোনো কিন্তু কোমল রূপ নেই। তারপরে আবার পা ধা ধা, ধায়ের কোমল রূপ রয়েছে। ঠিক একই রকম ভাবে নিয়েরও কিন্তু কোমল রূপ রয়েছে। তাহলে এই যে সা থেকে নি পর্যন্ত যে ক্রমিক স্বর, যেটাকে আমরা বলে থাকি শুদ্ধ স্বর, সেটা যে কোনো স্কেলেই তো আমরা গেয়ে থাকি। যে আমি সাধারণত জি শার্প স্কেলে গান করি, আপনারা অনেকেই থাকেন বি ফ্ল্যাট স্কেলে গান করে থাকেন বা এরকম। তো সেই 7টা ক্রমিক স্বর আর রে, গা, করিমা, ধা এবং নি, এদের যে 4টে কোমল স্বর আর একটা যে করিমা, তাহলে দেখুন নিয়ে হলো আমার 12টা স্বর। ঠিক আছে? তো এই 12টা স্বরের মধ্যে 10টা যে ঠাট রয়েছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। আমাদের যে 10টি ঠাট রয়েছে, প্রথমে 5টি ঠাট একটু দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে কি? বিলাবল। বিলাবল ঠাটে প্রত্যেকটা স্বরই কিন্তু শুদ্ধ স্বর। ঠিক আছে? আচ্ছা, এই ঠাট আমরা এই যে বলছি, এই ঠাট দিয়ে কিন্তু গান গাওয়া হয় না। ঠাট রাগকে প্রকাশ করে। কেমন? তো বিলাবল প্রথম যে ঠাটটা, তাতে কিন্তু প্রত্যেকটাই শুদ্ধ স্বর। সা রে গা মা পা ধা নি সা, কোনো কোমল স্বর বা করিমায়ের ব্যবহার এখানে নেই। এরপর থেকে খামবাজ থেকে আমরা দেখব যে তাতে কিন্তু কোমল স্বর বা করিমায়ের মেলবন্ধন রয়েছে। খামবাজে নিটা শুধুমাত্র হলো কোমল নি। কাফিতে গা এবং নিটা হলো কোমল। আশাকরি ঠাটে 3টে আবার কোমল স্বর, গা, ধা এবং নি। এবারে আমরা বাকি ঠাটগুলো দেখি। আরেকটা কথা মনে রাখতে হবে যে ঠাটে কিন্তু আমি যে স্বরটা কোমল গাইব, তার কিন্তু শুদ্ধ স্বর উচ্চারণ হবে না। যদি শুদ্ধ স্বর থাকে শুধু শুদ্ধ স্বরই হবে, কোমল স্বর থাকলে শুধু কোমল স্বরই আমাকে গাইতে হবে। যেমন মনে করুন যে কোনো ঠাটে মনে করুন ধাটা হলো আমার কোমল রয়েছে, আমি কিন্তু সেই ঠাটে আর শুদ্ধ ধা গাইতে পারবো না। কেমন?
আচ্ছা, ভৈরব ঠাটে রে এবং ধা হলো এখানে কোমল। ভৈরবী ঠাটে দেখে নিন 4টে আমার কোমল স্বর রয়েছে, কি কি? রেগা, ধানি। এইবারে দেখুন এরপরে যে 4টে আমার ঠাট রয়েছে, কল্যাণ, মারবা, পূর্বী এবং টরি, প্রত্যেকটাতেই কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো কড়ি মায়ের ব্যবহার রয়েছে। কল্যাণ ঠাটে কড়ি মা ব্যবহার হচ্ছে খালি, আর অন্য কোনো কোমল স্বর থাকবে না। মারবা ঠাট, সেখানে রে এবং কোমল রে এবং তীব্র মায়ের ব্যবহার হয়েছে, মানে কড়ি মা। পূর্বী ঠাটে রে, কোমল রে, কড়ি মা, কোমল ধা এবং কোমল নি। এবং সবশেষে যে ঠাটটি রয়েছে সেটা হলো টরি। টরিতে আবার দেখে নিন রে গা কোমল, কড়ি মা, আবার ওদিকে ধা নি হলো কোমল। শুধুমাত্র সা এবং পা হলো আমার এখানে শুদ্ধ স্বর। কেমন? তাহলে এই হলো আমার ঠাটের ভিডিও, ঠাটের আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল বলে থাকি সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আর আমার তো গানের অনলাইন ক্লাস চলছে, আমি আমার স্ক্রিনেতে নাম্বারটা দিয়ে দিলাম। আবৃত্তিরও ক্লাস চলছে, আপনারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।